প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম, জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বড়সড় অমিল 6 জেলায়, কি বলছে কমিশন? দুর্গাপুর ধর্ষণকাণ্ডে এবার গ্রেপ্তার নির্যাতিতার বন্ধু। 2026-এর ভোটে ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন 1 লক্ষ ভোটে। হাসপাতাল চত্বরে পুলিশ ছাড়া প্রবেশ নিষেধ, নিরাপত্তা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের। আপনার বাচ্চাটা কি সুন্দর, একটু আদর করব? মুহূর্তের মধ্যেই বাচ্চা নিয়ে ভিড়ে মিলিয়ে গেলেন মহিলা। পিছু ধাওয়া থেকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া, দুর্গাপুর কাণ্ডে চিকিৎসকদের কাছে শিউরে ওঠা বর্ণনা তরুণীর। মৃত্যু ভয়ে আত্মসমর্পণ, 40 বছর পর অস্ত্র ফেলে সমাজের মূল স্রোতে ফিরলেন কিষেনজির ভাই। আসছি বিস্তারিত খবরে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বড়সড় অমিল 6 জেলায়, কি বলছে কমিশন? আসন্ন বিধানসভা ভোটের আগে বাংলায় চলছে ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজ, আর সেই কাজ করতে গিয়ে সামনে আসছে বড়সড় অমিল। তবে খতিয়ে দেখলে তাতে এই মুহূর্তে ভয়ের কোনো কারণ নেই। কিছুদিন আগে দিল্লি থেকে নির্বাচন কমিশনের কর্তারা বাংলার জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয় 15ই অক্টোবরের মধ্যে ভোটার তালিকার ম্যাপিং ও ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করা। এই প্রক্রিয়া আপাতত সম্পূর্ণ করতে পেরেছে মাত্র 6টি জেলা এবং উত্তর কলকাতা, আর তাতেই দেখা গেছে বহু নাম ম্যাচিং হচ্ছে না। ম্যাপিং ও ম্যাচিং বলতে বোঝানো হচ্ছে এক সেটের ডেটা অন্য সেটের সঙ্গে মিলিয়ে সংযোগ স্থাপন। ভোটার তালিকার ক্ষেত্রে 2002 সালের তালিকার সঙ্গে এবছরের তালিকাকে মিলিয়ে দেখাই এই প্রক্রিয়ার মূল কাজ। রাজ্যের এই প্রক্রিয়ার মূল লক্ষ্য ছিল 2002 সালের ভোটার তালিকার সঙ্গে এবছরের ভোটারদের নাম মিলিয়ে দেখা। কিন্তু 7টি জেলায় এই প্রক্রিয়া শেষ হওয়ার পরে দেখা গেছে গড়ে মোটামুটি 50% নাম সফলভাবে মিলেছে, বাকিটা অসঙ্গতি। তবে সরকারি সূত্রের খবর, এই অমিল রয়েছে বা মিলছে না মানেই এই নয় যে তালিকা থেকে কারো নাম বাদ চলে গেছে। কারণ এমন হতে পারে 2002 সালের শেষ রিভিশনের সময় অনেকে উপস্থিত ছিলেন না, তাই তাঁদের নাম ওঠেনি। ফলে সেই সব ভোটারকে বা তাঁদের পরিবারের নথি দেখাতে হবে, যার ভিত্তিতে নাম তালিকায় যুক্ত হবে। আবার স্বাভাবিকভাবেই 2002 সালের পরে অনেক নতুন ভোটারও যুক্ত হয়েছেন রাজ্যে। তাঁরা পুনরায় তালিকায় ছিলেন না, তাদের পরিবারের কারো নাম 2002 সালের তালিকায় থাকলেই তাদের নাম উঠে যাবে নতুন তালিকায়। ভয়ের কোনো কারণ নেই। এছাড়া বহু পরিযায়ী শ্রমিক রাজ্য ছেড়ে চলে যাওয়ায় তাদের নাম থেকে গেছে, কিন্তু নতুন তালিকায় মিলছে না। অন্যদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মতো বড় বড় জেলা সহ বহু জেলায় এখনো এই প্রক্রিয়া শেষ হয়নি। সিইও অফিস তাদের দ্রুত ম্যাপিং ও ম্যাচিং শেষ করার জন্য রিমাইন্ডার পাঠিয়েছে। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে এবার গ্রেপ্তার নির্যাতিতার বন্ধু। দুর্গাপুর ধর্ষণকাণ্ডে বড় আপডেট, পুলিশের জালে এবার নির্যাতিতার বন্ধু। গ্রেপ্তারের সংখ্যা বেড়ে হলো 6। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান গণধর্ষণ নয়, ধর্ষক একজনই। আরজিকর কাণ্ডের ছায়া এবার দুর্গাপুরে। শহরের বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, তোলপাড় গোটা রাজ্য। এদিন সাংবাদিক বৈঠকে দুর্গাপুর আসানসোল কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী বলেন, দুর্গাপুরে একটা প্রাইভেট মেডিকেল কলেজের বাইরে পার্থই জঙ্গলে একটা ঘটনা ঘটেছিল। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এফআইআর রেজিস্টার হয়, ঘটনার তদন্ত শুরু হয়। কমিশনার জানান, ঘটনাস্থলে 5 জন অভিযুক্তর থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্যাতিতার যে মোবাইল ফোন ছিনতাই হয়েছিল বা অভিযুক্তরা নিয়ে গিয়েছিল সেটা উদ্ধার করা হয়েছে। 5 জন অভিযুক্ত এবং নির্যাতিতার সহপাঠীর পোশাক বাজেয়াপ্ত হয়েছে। এফএসএল ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছে। অভিযুক্তদের নিয়ে এবং নির্যাতিতাকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেছে পুলিশ। নির্যাতিতার বন্ধুর আচরণ যে সন্দেহের ঊর্ধ্বে নয় সে কথা জানিয়েছেন কমিশনার। তিনি বলেন, এখনো অনেক রিপোর্ট বাকি আছে, তদন্ত এখনো চলছে। ছেলেটিকে সবসময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা অভিযুক্ত, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা পুলিশ হেফাজতে রয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে। যে ফ্যাক্টগুলি চলে আসবে সেই অনুযায়ী কেস চলতে থাকবে। জানান, নির্যাতিতার বয়ান অনুযায়ী একজন অভিযুক্ত ধর্ষণ করেছে, বাকিদের কি ভূমিকা আছে সেটা আমরা তদন্ত করে দেখছি। 26-এর ভোটে ভবানীপুরের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন 1 লক্ষ ভোটে। 26 নির্বাচনে ভবানীপুর থেকে তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন সুব্রত বক্সী।
রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী জানিয়ে দিয়েছেন যে 2026 সালের বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দলের কর্মীদের নিজেদের মধ্যে সমস্ত রকম বিবাদ মিটিয়ে ফেলে নির্বাচনের প্রস্তুতি নেমে পড়ার জন্য আহ্বান জানিয়েছেন। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এই কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 1 লক্ষেরও বেশি ভোটে জেতানোর ডাক দিয়েছেন। তিনি কর্মীদের কোনো ভয় না পেয়ে আজ থেকে ভোটের প্রচারে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তার কথায় বিজেপিকে এতটাই কম আসনে সীমাবদ্ধ রাখতে হবে যাতে তারা বিরোধী দলনেতার পদও না পায়। বিধায়ক মদন মিত্র এই ঘোষণায় সমর্থন করেছেন। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়াবেন। দলের নেতা কর্মীদের নিজেদের মধ্যে ঝগড়াঝাটি বন্ধ করে দিয়ে এখন থেকেই ভোটের কাজে লেগে পড়তে বলেছেন। ফিরহাদ হাকিম বলছেন, মমতা ব্যানার্জিকে 1 লাখের বেশি ভোটে জেতাতে হবে এবং বিজেপিকে হারাতে হবে যাতে তারা বিধানসভায় বিরোধী দলনেতার পদও না পায়। উল্লেখ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হবেন বলে ঘোষণা করেছিলেন। সেই অনুযায়ী তাঁর পরিচিত কেন্দ্র ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম আসনে পরাজিত হন। মুখ্যমন্ত্রী পদে থাকার জন্য তাঁর বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়া সাংবিধানিকভাবে জরুরি ছিল। এই পরিস্থিতিতে ভবানীপুর কেন্দ্রে জয়লাভ করার পর বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করেন। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় সেই শূন্য আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হয়ে 6 মাসের মধ্যে আবার ভবানীপুরের বিধায়ক হন। হাসপাতাল চত্বরে পুলিশ ছাড়া প্রবেশ নিষেধ, নিরাপত্তা নিয়ে কড়া বার্তা হাইকোর্টের। রাজ্যের নারী নিগ্রহের ঘটনা ঘটলে তা নিয়ে প্রতিটি ঘটনাতে রাজ্য পুলিশ 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ নিয়েছে। বিচার প্রক্রিয়ায় বাংলার পুলিশের তদন্তে আস্থা রেখেছে আদালত প্রতিবার। এরপরেও দুর্গাপুরের ঘটনায় রাজনীতির পারদ চড়িয়ে রাজ্যকে বদনাম করার খেলায় মেতেছে বিরোধীরা। এবার আদালতের নির্দেশে সেই রাজনীতি করার চেষ্টায় বাধা পড়ল। কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিল, দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম করা যাবে না। তদন্তের স্বার্থে পুলিশ ঢুকতে পারবে ক্যাম্পাসে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণ কাণ্ডে ইতিমধ্যে অভিযুক্ত 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার গোপন জবানবন্দি সহ ঘটনা পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে, কিন্তু এরই মধ্যে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে গন্ডগোল বাঁধানোর চেষ্টা চালায়। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। মেডিকেল কলেজে পরীক্ষার সময় এই ধরনের অশান্তিতে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে বলে তুলে ধরা হয়। সেই মামলায় বিচারপতি শম্পা দত্ত পালের নির্দেশ, কলেজে বহিরাগত প্রবেশ বন্ধ করতে হবে কিংবা ঘটনাস্থলে গিয়ে কেউ যাতে সেই তদন্তে বিঘ্ন না ঘটায় তার জন্য বহিরাগত প্রবেশে কড়া নিষেধাজ্ঞা জারি করল হাইকোর্ট। ক্যাম্পাসকে বহিরাগত মুক্ত করার এই নির্দেশ কার্যকর করতে দুর্গাপুর পুলিশ কমিশনারকে যাবতীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রয়োজনে পুলিশকে নজরদারি চালাতে হবে। তদন্তের স্বার্থে পুলিশ কলেজে প্রবেশ করতে পারে। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে শিশু চুরির অভিযোগে মঙ্গলবার দুপুরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো। 18 দিনের এক শিশু পুত্রকে হাসপাতাল চত্বর থেকে চুরি করে পালানোর অভিযোগ উঠেছে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিরুদ্ধে। জানা গিয়েছে, আউটডোরে শিশু বিভাগে শিশুটিকে দেখাতে এদিন তার মা সেলিফা খাতুন হাসপাতালে আসেন। সঙ্গে ছিলেন তাঁর মা হামিদা বিবি। শিশুটির বাবা সুজল শেখ তখন ওষুধ কিনতে গিয়েছিলেন। সেলিফার নিজেরও এদিন প্রসূতি চিকিৎসকের কাছে চেক আপ করার কথা থাকলেও চিকিৎসক অনুপস্থিত থাকায় চেক আপ হয়নি। এরপর প্রসূতি বিভাগের বহির্বিভাগের বারান্দায় সেলিফা খাতুন ও তাঁর মা শিশুটিকে নিয়ে বসেছিলেন। সেই সময় এক হলুদ রঙের চুড়িদার পরিহিতা মহিলা তাঁদের কাছে এসে শিশুটিকে আদর করতে থাকেন এবং কিছুক্ষণ পর কোলেও নেন। হামিদা বিবির অভিযোগ, অল্প সময়ের মধ্যে ওই মহিলা শিশুটিকে কোলে নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। বিষয়টি টের পেয়ে হামিদা বিবি তড়িঘড়ি জামাই সুজল শেখকে ফোন করে জানান। সুজল শেখ সঙ্গে সঙ্গে বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পুলিশ ক্যাম্পে গিয়ে অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, এদের বাড়ি বীরভূমের কীর্ণাহারের বলরামপুরে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। সেই সঙ্গে খোঁজ খবর চালিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। হাসপাতালে ভর্তি থাকা এক রোগীর আত্মীয় সুরজ সাহারা বলেন, এভাবে ভিড়ের মধ্যে থেকে শিশু চুরি হওয়া সত্যিই উদ্বেগজনক। নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। পাশাপাশি ঘটনার জেরেই হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠছে নতুন করে। যদিও হাসপাতালের সুপার তাপস ঘোষ বলেন, বিষয়টি আমার জানা নেই। অন্যদিকে খবর পেয়ে হাসপাতালে যান ডিএসপি দেবাশিস চক্রবর্তী ও বর্ধমান থানার আইসি দিব্যেন্দু দাস। তারা ঘটনাস্থল পরিদর্শন করা ছাড়াও হাসপাতালে কর্তব্যরত পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন। পিছু ধাওয়া থেকে জঙ্গলে টেনে নিয়ে যাওয়া, দুর্গাপুর কাণ্ডে চিকিৎসকের কাছে শিউরে ওঠা বর্ণনা তরুণের।
দুর্গাপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী গণধর্ষণের ঘটনায় এখনও উত্তাল রাজ্য। 23 বছর বয়সী ওড়িশার বাসিন্দা ওই নির্যাতিতা ছাত্রী তাঁর চিকিৎসকদের কাছে সেই শুক্রবার রাতের ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া জানিয়েছেন, গত শুক্রবার রাতে বন্ধুর সঙ্গে খাওয়া সেরে ফেরার সময় কয়েকজন দুষ্কৃতী তাঁদের পিছু নেয়। জঙ্গলে টেনে নিয়ে যাওয়ার ভয়ঙ্কর মুহূর্ত চিকিৎসকের কাছে ওই তরুণী বলেন, আমরা খেয়াল করি ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। বিপদ আঁচ করে আমরা জঙ্গলের দিকে দৌড়াতে থাকি। তিনি আরও জানান, দুষ্কৃতীরা দ্রুত তাদের ধরে ফেলে। তখন 3 জন কাছে এসে আমাকে ধরে ফেলে। এরপর ওরা আমাকে টানতে টানতে জঙ্গলের ভিতরে নিয়ে যেতে থাকে। ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে নির্যাতিতা জানান, অভিযুক্তরা তার ফোন কেড়ে নিয়েছিল। এরপর তাকে জোর করে তার পুরুষ বন্ধুকে ফোন করতে বলা হয়। যখন তার বন্ধু আসতে রাজি হননি, তখন অভিযুক্তরা তাকে মাটিতে ঠেলে ফেলে দেয়। তরুণী আরও বলেন, আমি চিৎকার করলে ওরা ভয় দেখিয়ে বলে, ফের আওয়াজ করলে ওরা আরও লোক ডেকে এনে আমার উপরে নির্যাতন করবে। ইতিমধ্যেই পুলিশ এক ধৃত এবং নির্যাতিতার সেই পুরুষ সহপাঠীকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার রহস্য উন্মোচনের চেষ্টা করেছে। অভিযুক্তদের পোশাকও বাজেয়াপ্ত করা হয়েছে। এই মুহূর্তে পুলিশ এই ভয়াবহ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। মৃত্যু ভয়ে আত্মসমর্পণ, 40 বছর পর অস্ত্র ফেলে সমাজের মূল স্রোতে ফিরলেন কিষেনজির ভাই। মাওবাদীর নিকেশ অভিযানে কোণঠাসা অবস্থা মাও নেতাদের। এই পরিস্থিতিতে ফের বড় সাফল্য মিলল মাও নিকেশ অভিযানে। সংগঠনের 60 জন কর্মীদের নিয়ে এবার আত্মসমর্পণ করলেন নিহত মাওবাদী নেতা কিষেনজির ভাই বেণুগোপাল রাও, যে এলাকায় সোনু দাদা নামে পরিচিত। বাণিজ্যে স্নাতক এই 69 বছর বয়সী নেতা গত 40 বছর ধরে মাওবাদী কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। তাঁর মাথার দাম ধার্য করা হয়েছিল 6 কোটি টাকা। চলতি বছরে ভূপতির স্ত্রী তারাক্কা আত্মসমর্পণ করেছিলেন। তারাক্কা দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। এবার অবশেষে অস্ত্র ফেলে ধরা দিলেন ভূপতিও, যে বিগত 40 বছর দেশের একাধিক মাও অধ্যুষিত রাজ্যে মাওবাদী হামলায় প্রধান নির্দেশকের কাজ করে এসেছে। জানা যাচ্ছে, ভূপতির আত্মসমর্পণের পর মোট 50টির বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে তাঁদের থেকে। আর কিষানজির ভাইয়ের এই আত্মসমর্পণ ইতিহাসের মাওবাদী দমন অভিযানে একটা বড় সাফল্য বলেই মনে করছেন নিরাপত্তা বাহিনী আধিকারিকেরা। প্রসঙ্গত, গত মাসেই কিষেনজির স্ত্রী তেলেঙ্গানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। খুব বয়স থেকেই বিপ্লবী কর্মকাণ্ডের কাছে হাতে খড়ি হয় তাঁর। 1984 সালের মাও নেতা কিষেনজিকে বিয়ে করেছিলেন তিনি। 2011 সালে পশ্চিমবঙ্গে এক এনকাউন্টারে নিহত হয়েছিলেন কিষেনজি। এরপর থেকে দলের সক্রিয় কর্মীর ভূমিকায় আত্মপ্রকাশ করেন তাঁর স্ত্রী। প্রসঙ্গত, আগামী বছরের মধ্যে মাওবাদ মুক্ত ভারত তৈরি করা হবে বলে বার্তা দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতিতে শুরু হয়েছে মাওবাদ নিকেশ অভিযান। মাওবাদ অধ্যুষিত একাধিক রাজ্যে অভিযান চালিয়ে এখনো পর্যন্ত কয়েকশো মাওবাদীকে নিধন করেছেন নিরাপত্তা বাহিনী আধিকারিকরা।